গুড ইভিনিং স্টুডেন্টস, প্রত্যেককে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আবার একবার বলছি, তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। এবং আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশনস। তো প্রিপোজিশনের ব্যবহার, তো প্রিপোজিশন কোনগুলো সেটা আমাদের বেসিক আইডিয়া থাকা দরকার, যেটা বাংলাতে অব্যয় বলা হয়। যাই হোক, তো ইউজ অফ প্রিপোজিশন আর প্রিপোজিশন কোনগুলো সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমি খুব ফটাফট করে বলে দিচ্ছি। যেমন হচ্ছে ইন, অন, অফ, টু, ফ্রম, আন্ডার, ইন ফ্রন্ট, এরকম গাদা আছে প্রিপোজিশন। তো সেই সব প্রিপোজিশনগুলো কোথায় কীভাবে ব্যবহার করবে সেগুলো খুব ক্লিয়ারলি এবং অবশ্যই আমি ব্রিফলি তোমাদের কাছে ডিসকাস করব, যেটা তোমাদের পক্ষে সুবিধা হবে। যাক, আমি শুরু করছি। আমি বোর্ডে লিখে রেখেছি, ধরো অফের ব্যবহার। তো হি ফেল অফ, অফ মানে ডবল অফ। হি ফেল অফ এ লাডার, LADDER, লাডার, লাডার মানে মই। মানে আমি এমন কতগুলো সেন্টেন্স তোমাদের বোঝাবো যেগুলোতে তোমাদের অবশ্যই নতুন নতুন শব্দ তোমরা জানতে পারবে। তাহলে লেখা আছে হি ফেল অফ এ লাডার, সে মই থেকে পড়ে গেল। এখানে ফর্ম হবে না, হি ফেল অফ এ লাডার, সে মই থেকে পড়ে গেল। দেখবে আমরা সিনেমাতে বা টিভি সিরিয়ালে আমরা সবসময় কী দেখি, গেট আউট, গেট আউট অফ মাই হাউস, মানে আমার বাড়ির বাইরে বেরিয়ে যাও। গেট আউট অফ মাই হাউস, এটা ফ্রম মাই হাউস হয় না। সো দ্যাট তাহলে কী শিখলাম, অফের ব্যবহার শিখলাম। গেট আউট অফ মাই হাউস, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ক্লিয়ার হলো? আর যেটা আমি বোর্ডে লিখে রেখেছি সেটা তোমাদের বলছি, হি ফেল অফ এ লাডার, সে মই থেকে পড়ে গেল। লাডার বানান কি, LADDER। পরিচ্ছন্ন হলো। আবার যাবো সেকেন্ডে, নেক্সট। I have read the chapter on blood circulation. I have read the chapter on blood circulation. তাহলে কি হলো না, আমি রক্ত সংবহনতন্ত্রের উপরের বিষয় চ্যাপ্টারটা পড়েছি। কোন চ্যাপ্টারটা পড়েছি না, যে চ্যাপ্টারটা রক্ত সংবহনতন্ত্রের উপরে ডিসকাস করা আছে। তাহলে কি হলো, I have read the chapter on blood circulation. তাহলে ব্লাড সার্কুলেশনের চ্যাপ্টারটা আমি পড়েছি। তাহলে অন ব্লাড সার্কুলেশন, ঠিক আছে। তো এরকম অনেক বিষয় আছে। I have read the chapter on modals. I have read the chapter on article. I have read the chapter on preposition. I have read the chapter on tense. তো এরকম আমরা হাজার ব্যবহার অনেক করতে পারি। তাহলে আশা করি 2 নম্বরটাও ক্লিয়ার হয়ে গেল। এবারে যাবো আমি 3 নম্বর। 3 নম্বরে যেটা give me the, এবার টু এর ব্যবহার শেখাবো। টু না, give me the detective book to me. Give me the detective book to me. DITECTIVE. Give me the detective book to me. মানে ডিটেকটিভ বইটা আমাকে দাও, বা গোয়েন্দা সম্পর্কিত বইটা আমাকে দাও। তাহলে ক্লিয়ার হলো টু এর ব্যবহার। আরও আছে, যেমন আই এম গোয়িং টু মাই স্কুল, বা আই গো টু স্কুল অ্যাট 10 AM। আমি বেলা 10টার সময় স্কুল যাই। হি গোজ টু স্কুল, সে স্কুল যায়। অ্যাট 10:30 AM, সে বেলা 10টার সময় স্কুল যায়। এখানে গোজ কেন বললাম, এখানে একটু আমি টাচ করে যাব। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, সেই জন্য গোজ বললাম। হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। তাহলে এটা ক্লিয়ার করতে পারলাম টু এর ব্যবহার খুব সংক্ষেপে। আমি প্রিপোজিশনের চ্যাপ্টার হচ্ছে অনেক বড় চ্যাপ্টার, এটা অবশ্যই আমি ডিসকাস করব তোমাদের কাছে ব্রিফলি। তো অনেকটা সময় লেগে যাবে। তো আজকে টু এর ব্যবহার হলো। এবার যেটা আমি বলবো, ইনের ব্যবহার।
তো আমি বলতে পারি দ্য মানি পার্স ইজ ইন মাই পকেট, দ্য মানি পার্স ইজ ইন মাই পকেট, এটা একটা হতে পারে। আবার বলতে পারি দ্য the little toys of my the little toy of my son is in my pocket, আমার ছেলের ছোট্ট খেলনাটি আমার পকেটে, ইজ ইন মাই পকেট, আমার পকেটে রয়েছে বলতে পারি। আবার এটা বলতে পারি আচ্ছা যে দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে রয়েছে। তাহলে ক্লিয়ার হলো। আমি বোর্ডে যেটা লিখে রেখেছি সেটা তোমাদের বলছি। দ্য ওয়াটার ইজ কালেক্টেড ইন দ্য ওয়াটার বডিজ, দ্য ওয়াটার ইজ কালেক্টেড ইন দ্য ওয়াটার বডিজ ডিউরিং দ্য রেইনস। তাহলে কি হচ্ছে যে জল ইজ ওয়াটার ইজ কালেক্টেড মানে জল সংগৃহীত হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। জল সংগৃহীত হয় ইন ওয়াটার বডিজ, মানে ওয়াটার বডিজ কোনগুলো, ধরো নদী, ডোবা, পুকুর, খাল, বিল, ডিউরিং দ্য রেইনস। তাহলে কখন না বৃষ্টির সময়, ডিউরিং দ্য রেইনস, বৃষ্টির সময় বিভিন্ন জলাধারে মানে ওয়াটার বডিজগুলোতে জল সংগৃহীত হয়। তাহলে ওয়াটার বডিজ মানে বোঝাতে পারলাম, মানে সি is a water body, ocean is an water body, pond is a water body, খাল বিল সমস্ত কিছু হচ্ছে ওয়াটার বডি, রিভার ইজ এ ওয়াটার বডি। বোঝা গেল? তাহলে এটা আমি ক্লিয়ার করতে পারলাম। অ্যান্ড দেন আমি এবার যেটা বোঝাবো সেটা হচ্ছে ফর। ধরো কোনো জিজ্ঞাসা চিহ্ন আছে কোনো প্রশ্নসূচক কোনো সেন্টেন্সে, যেমন how many days have you been study the novel for? Now, how many days have you been studying? How many days have you been studying? S-T-U-D-Y-I-N-G, studying. The studying the novel for. তুমি কতদিন এই বইটা পড়ছো? তাহলে কি হলো, আবার একবার ক্লিয়ার করছি। How many days have you been reading this novel for? তুমি এই নোভেলটা মানে এই উপন্যাসটা কতদিন ধরে পড়ছো, জিজ্ঞাসা চিহ্ন। আবার এটা হতে পারে যে ঘোষ ফ্যামিলি হ্যাজ বিন লিভিং ইন দুর্গাপুর ফর 15 years। বোঝা গেল? তাহলে এটা পরিচ্ছন্ন করতে পারলাম। আবার একবার বলছি, দুই রকম কোশ্চেন মানে প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো আছে বা প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোতে আমরা ব্যবহার করতে পারি। তার একটা উদাহরণ দিয়েছি, হাউ মেনি ডেজ হ্যাভ ইউ বিন স্টাডিং দ্য নোভেল বা দিস নোভেল ফর? এই নোভেলটি তুমি কতদিন ধরে পড়ছো। অথবা ঘোষ ফ্যামিলি হ্যাজ বিন লিভিং, মানে দীর্ঘদিন কোনো জায়গার ওপর যদি কেউ থাকে বা কোনো একটা কাজ চলতে থাকে তাহলে হ্যাজ বিনের পর আইএনজি যুগে ভার্ব হয়। তাহলে বোঝা গেল ঘোষ ফ্যামিলি হ্যাজ বিন লিভিং ইন দুর্গাপুর ফর 15 years। আশা করি ফরের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আমি আরও ব্রিফলি আরও বারবার করে প্রিপোজিশনের চ্যাপ্টারটা বোঝাবো। তো নেক্সট যেটা আমি বলবো তোমাদের, অ্যাবাউট। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার খবর কি? হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার খবর কি? আবার এমন হতে পারে অ্যাবাউটের ব্যবহার, দ্য বুক ইজ অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর। এইটা রবীন্দ্রনাথ টেগর সম্পর্কিত বই। দ্য বুক ইজ অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর। এই বইটি রবীন্দ্রনাথ টেগর সম্পর্কিত বই, মানে রবি ঠাকুর সম্পর্কিত বই। তাহলে অ্যাবাউটের কথাটা বোঝাতে পারলাম। আরও কিছু ক্ষেত্রে অ্যাবাউটের ব্যবহার হয়, যেমন ধরো ইট ইজ অ্যাবাউট 10 কিলোমিটার লং। কোনো একটা রাস্তা সম্পর্কে বললাম বা দূরত্ব সম্পর্কে বললাম, ইট ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স
লং, এটি 10 কিলোমিটার, এর দৈর্ঘ্য হচ্ছে, রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার। তাহলে বোঝাতে পারলাম, এরকম হাজারো ব্যবহার আছে। নেক্সট যেটা আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে, হ্যাঁ, আবার অ্যাবাউট দিয়ে একটা বোঝাবো। দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান অ্যাবাউট হুম I told yesterday. This is the man about whom I told yesterday. I told you, sorry. This is the man about whom I told you yesterday হতে পারে, but this is the man about whom I told yesterday. যার সম্পর্কে আমি কাল বললাম। This is the man about whom I told yesterday. তাহলে এই হলো সেই লোকটি যার সম্পর্কে আমি গতকাল বলেছিলাম। তাহলে আশা করি অ্যাবাউট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমি তোমাদের দিতে পারলাম। এবার যেটা বলবো, টু দিয়ে আবার বলছি, আই শোড দ্য লেটার টু হিম। আমি এই চিঠিটা তাকে এই চিঠিটা আমি তাকে দেখিয়েছিলাম বা দেখালাম। আই শোড দ্য SHOWED, আই শোড দ্য লেটার টু হিম। আমি এই চিঠিটা তাকে দেখালাম। তাহলে নিশ্চয়ই বোঝা গেল, আই শোড SHOWED। এখানে ক্লিয়ার লেখা আছে, তোমাদের কাছে হয়তো আসবে না বলে আমি স্পিচ আকারে বেশি বলছি। আই শোড দ্য লেটার টু হিম বলা যেতে পারে, বা ডোন্ট ইরিটেট টু মাই ব্রাদার, আমার ভাইকে বিরক্ত করো না। ডোন্ট ইরিটেট টু মাই সন, আমার ছেলেকে বিরক্ত করো না। ডোন্ট ইরিটেট টু মাই ডটার, আমার মেয়েকে তুমি ডোন্ট ইরিটেট টু মাই ডটার, আমার মেয়েকে বিরক্ত করো না। এরকম হাজারো প্রিপোজিশনের ব্যবহার আছে। আমি আর কতগুলো তোমাদের কাছে খুব পরিচ্ছন্ন করে বলবো। যেমন ইনটুর ব্যবহার। ইনটু কোথায় ব্যবহার হয়? ধরো অন হিটিং ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। কি বললাম? অন হিটিং মানে জল গরম করলে, ওয়াটার মানে অন হিটিং ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার, মানে জল গরম করলে ভেপারে পরিণত হয়। তাহলে বোঝাতে পারলাম একটা নতুন ইংরেজি, অন হিটিং জল গরম করলে, ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। তাহলে জল গরম করলে ভেপারে পরিণত হয়, এটা বোঝাতে পারলাম। এটা হলো ইনটু। আবার অনটু কি? অনটু কীভাবে কোথায় ব্যবহার করা হয় না, ধরো আমি এরকম বললাম যে ডিমটা মেঝের ওপর পড়ে গেল, তাহলে দ্য এগ ফেল ডাউন, the egg fell down onto the floor and broke. The egg fell onto the floor, মেঝের ওপর পড়ে গেল, and broke, BROKE, এবং ডিমটা ভেঙে গেল। তাহলে কি হলো না, ডিমটা মেঝের ওপর পড়ে ভেঙে গেল। আবার একবার বলছি, the egg fell onto the floor and broke। তাহলে ডিমটি মেঝের ওপর পড়ে গেল এবং ভেঙে গেল। তাহলে আমি দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার বোঝাতে পারলাম, যেটা হচ্ছে অন টু আর ইনটু। আরও ইনটুর ব্যবহার আছে। ধরো ডোন্ট ব্রেক ইনটু দ্য রুম, ডোন্ট ব্রেক ইনটু দ্য রুম মানে রুমের ভিতরে ভেঙে ঢোকো না। ডোন্ট ব্রেক ইনটু দ্য রুম, রুমের ভিতরে ভেঙে ঢোকো না। ঠিক এরকম কোনো জিনিসের ওপরে যদি হয় তাহলে অন টু বলবো। তাহলে আমি যদি বলি যে স্পট বা পয়েন্ট ইউর টর্চ onto the face of the thief, onto the face of the thief। পয়েন্ট এ টর্চ মানে তুমি টর্চটাকে ফেলো onto the face of the thief, চোরটার মুখে ফেলো। বোঝা গেল? তাহলে onto এবং into ব্যবহারটা বলতে পারলাম। এবার ধরো আমি বলবো ইন ফ্রন্ট দিয়ে বলবো, আমি স্পিচ আকারে বলছি, বেশি বলতে সুবিধা। তো ইন ফ্রন্ট অফ,
ইন ফ্রন্ট অফ হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে ইন ফ্রন্ট অফটা কোথায় ব্যবহার করব? ধরো দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট মি, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট মি ইজ মাই ব্রাদার, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি ইজ মাই ব্রাদার। বা দ্য, আবার এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্টের ব্যবহার। তাহলে কী হলো, ইন ফ্রন্টের ব্যবহারটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার যেটা তোমাদের বলবো আমি সেটা হচ্ছে আন্ডার। আন্ডারের ব্যবহার দেখো, দ্য বাকেট, দ্য বাকেট ইজ আন্ডার দ্য টেবিল, মানে বালতিটা টেবিলের তলায় রয়েছে। দ্য বোল, BOWL, দ্য বোল ইজ আন্ডার দ্য কট, খাটের নিচে বাটিটা রয়েছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল ইজ পেড, মানে টেবিলের নিচে থাকা বা যে বিড়ালটি রয়েছে সেই বিড়ালটি হচ্ছে পেট, PET, পেট। দ্য, তাহলে কি বললাম আন্ডারের ব্যবহারগুলো, যে দ্য ক্যাট আন্ডার দ্য টেবিল ইজ পেড, টেবিলের তলায় থাকা বিড়ালটি হলো পোষা। তো এরকম হাজার, দ্য ম্যান স্লিপিং আন্ডার দ্য ট্রি, গাছের নিচে মানুষটি ঘুমাচ্ছে। বা দ্য বেগার, দ্য বেগার ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। অথবা দ্য মেকানিক ইজ making is repairing, the mechanic is repairing the vehicle, laying under the vehicle, মানে গাড়িটার নিচে শুয়ে মেকানিক ভেহিকেলটাকে রিপেয়ার করছে। তাহলে বোঝাতে পারলাম। আবার বলছি, দ্য বোল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল ইজ পেড। হ্যাঁ, তো তারপর কি বলবো, দ্য ম্যান ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, দ্য বয়েজ আর সিটিং আন্ডার দ্য ট্রি। এরকম হাজারো আন্ডারের ব্যবহার আছে। তাহলে তোমাদের কাছে আশা করি এই যে আন্ডারের ব্যবহারটা মোটামুটি একটা ধারণা এলো যে কোন কোন জায়গাগুলোয় আন্ডার ব্যবহার করা যায়, কোন কোন জায়গাগুলোতে ইন ফ্রন্ট ব্যবহার করা যায়, কোন কোন জায়গাগুলোতে ইন ব্যবহার করা যায়, অন ব্যবহার করা যায়, ইনটু ব্যবহার করা যায়, বা অফ ব্যবহার করা যায়। তাহলে আবার একবার ভালো একটা কথা বলছি যে গেট আউট অফ মাই হাউস, অফ মাই হাউস, ফ্রম মাই হাউস নয়, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক সেরকমই আমি একটা উদাহরণ এখানে লিখে রেখেছি যে হি ফেল অফ এ ল্যাডার, সে মইটা থেকে পড়ে গেল, থেকে কখনো ফ্রম হবে না। হি ফেল অফ এ ল্যাডার, সে একটা লাডার থেকে পড়ে গেল। যাই হোক, আশা করি তোমাদের কাছে প্রিপোজিশন মোটামুটি একটা বেসিক ধারণা দিতে পেরেছি। তো আবার সেই একই কথা বলবো, তোমাদের শেখার জন্য বলছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বেল বাটনটা টিপে সাবস্ক্রাইব করো এবং এগেন বেল বাটন টিপে অল নোটিফিকেশানে ট্যাপ করো। তাহলে আমি যখনই ভিডিওটাকে আপলোড করব, কোনো একটা ভিডিও আপলোড করব, সেটা প্রথমেই তোমরা দেখতে পাবে। অ্যান্ড আই এম শিওর দ্যাট ইট উইল বি ভেরি ইউজফুল, অল দ্য ভিডিওস will be very useful to you, those who are going to sit madhyamik examination or studying in any class. যাই, আবার একবার তোমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি।